দর্শক সবাইকে স্বাগত নিউজ 24 দেশ সংবাদে। আপনাদের সঙ্গে পুরো সংবাদ জুড়ে আছে আমি তামিমুর রহমান তন্ময়। চাঁপাইনবাবগঞ্জের কানসাটে ধান বোঝায় একটি ভটভটি উল্টে খাদে পড়ে 9 জন নিহত হয়েছে। নিহতরা সবাই কৃষি শ্রমিক ছিলেন। আহত হয়েছেন 5 জন। এদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। সড়কে খানাখন্দ ও অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণেই ভটভটি উল্টে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। মোহাম্মদ রফিকুল আলমের তথ্যচিত্রে টেক্সট রিপোর্ট। বরেন্দ্র এলাকা থেকে ধান কাটার পর মজুরির ধান ভটভটিতে বোঝাই করে শিবগঞ্জে নিজ বাড়িতে ফিরছিলেন 15 জন কৃষি শ্রমিক। তবে পরিবারের জন্য সে ধান নিয়ে আর বাড়ি ফিরতে পারলেন না তারা। বৃহস্পতিবার সকাল 6টার দিকে সোনাপুর বারিক বাজার এলাকায় ভটভটি উল্টে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই প্রাণ হারান 8 জন। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। ধানের বস্তা টানার পরে তখন লাশ পেয়েছে, লাশ টেনে টেনে ওপরে তুলেছে। খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা শুরু করে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে 7 জন মারা যান, হাসপাতালে নেওয়ার পথে 1 জন মারা যান, আর বাকি 5 জন শিবগঞ্জ, রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে একজনের লাশ নিয়ে চলে গেছে। আমরা আইনগত ব্যবস্থা। তবে অতিরিক্ত মাল বোঝাইয়ের কারণেই ভটভটি উল্টে এই হতাহতের ঘটনা ঘটেছে বলে মনে করেন ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। যেহেতু একদিকে পুকুর অন্যদিকে ডোবা, এই জন্যে রাস্তার একটু বেহালগতি আছে, একটু গর্ত আছে। এটা যদি গর্ত যদি না থাকতো তাহলে হয়তো এই ধরনের দুর্ঘটনা নাও ঘটতে পারত। এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে 10,000 টাকা করে দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নিরাপদ সড়ক আইন প্রণয়নের পরও সড়ক মহাসড়কে শৃঙ্খলা ফিরছে না। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। কেন থামছে না এই সড়ক দুর্ঘটনা? এই প্রশ্নের উত্তর খুঁজতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, আবারও মৃত্যুর মিছিল। জানতে চাই আপনার কাছে, সরকারের নানামুখী পদক্ষেপের পরও কেন এই সড়কের শৃঙ্খলা ফেরানো সম্ভব হচ্ছে না? বিশেষজ্ঞ যারা রয়েছেন তারা কি বলছেন? ধন্যবাদ তন্ময়। আমরা এর আগেও যেমনটি দেখেছি যে সড়ক মহাসড়কগুলি কখনোই শৃঙ্খলা ফিরে আসছে না। কারণটি হলো যে এখানে নানামুখী কথাবার্তা বলা হচ্ছে। যেটি একটি হলো যে আইন যেটি হয়েছে সেটি অনেকে মানছেন না, এবং অননুমোদিত যানবাহন সেগুলি মহাসড়কগুলিতে উঠে আসায় যেগুলো অনুমোদিত যানবাহন সেগুলো নানাভাবেই প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে এবং সেখানে দুর্ঘটনাগুলি ঘটছে। ভটভটি, নসিমন এগুলো মহাসড়কে ওঠার কথা না থাকলেও সেগুলো উঠছে। বলা হচ্ছে কৃষিপণ্য পরিবহনের ক্ষেত্রে এই যানবাহনগুলি উপকারী হচ্ছে, এটি বলেই বারবার করে এই যে মহাসড়কগুলিতে আসছে এবং এরপরে কিন্তু দুর্ঘটনা ঘটছে। আমরা যদি একটু দেখানোরও চেষ্টা করি যে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী মহাসড়কের একেবারে কেন্দ্রস্থল যেটি, সেটি হচ্ছে কামরুজ্জামান চত্বর, রাজশাহী মহানগরী, সেখানে দাঁড়িয়ে আছে। যদি আপনাকে এই ক্যামেরার চোখে একটু দেখাই যে দুই পাশেই কিন্তু প্রচুর পরিমাণে ব্যাটারি চালিত অটোরিকশা রাস্তাগুলিকে প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছে। এখানে এগুলো দিয়ে যখন বড় যানবাহনগুলি চলে তখন কিন্তু প্রায় দুর্ঘটনাগুলি ঘটছে। এরকম অবস্থা কিন্তু রাজশাহীর অন্যান্য যে মহাসড়কগুলি আছে রাজশাহীর সঙ্গে সংযুক্ত, সেগুলোতে একই অবস্থা। এখানে ব্যাটারি চালিত অটোরিকশা, ইঞ্জিন চালিত ভটভটি, নসিমন যেগুলো স্থানীয়ভাবে বলা হচ্ছে সেগুলো কিন্তু এই মহাসড়কে চলছে। ফলে নতুন নতুন আইন করে কিংবা যে সড়কে নিরাপত্তায় যারা নিয়োজিত আছে আইনশৃঙ্খলা বাহিনী, তারাও কিন্তু এখনও সড়কে শৃঙ্খলা ফিরে আনতে পারছে না। আমরা একটু স্থানীয়দের সঙ্গে কথা বলতে চাই। আছেন সুশাসন বিশ্লেষক সুব্রত পাল। আপনার কাছে জানতে চাই, নতুন সড়ক পরিবহন আইন হয়েছে, আমরা আইন শৃঙ্খলা বাহিনী থেকে সদস্যদের রাস্তায় তৎপরতা দেখছি, তারপরেও কেন মৃত্যুর মিছিল কমছে না? দেখেন, একটা বিষয় এখানে সবার আগে বলা দরকার যে এখানে একজন নাগরিক হিসেবে কিন্তু আমাদের দায়িত্বহীনতার কিন্তু আমরা পরিচয় বারবার দিচ্ছি। কারণ আমরা নিজেরাও কিন্তু যে যথাযথভাবে যে দায়িত্বটি পালন করছি, আইনের প্রতি শ্রদ্ধাশীল হচ্ছে, এটি কিন্তু হচ্ছে না। এটি একটি কারণ। পাশাপাশি আরেকটি জিনিস হলো যে আমার কাছে যেটি মনে হয় যে মহাসড়কে কিন্তু কিছুদিন পরপরই, কিছুদিন বলার ভুল হবে, প্রতিনিয়তই কিন্তু আমাদের বড় দুর্ঘটনা ঘটছে। এই দুর্ঘটনার পিছনে একদিকে যেমন অবৈধ যানের একটা বড় ব্যাপার আছে, যে যানগুলো মহাসড়কে চলার কথা না, আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দিয়ে অথবা আইন শৃঙ্খলা বাহিনীকে ম্যানেজ করে, এরকম বিভিন্ন জায়গায় এই ধরনের অভিযোগগুলো কিন্তু আমরা পাই। তাদেরকে ম্যানেজ করে কিন্তু মহাসড়কে সেই যানগুলো চলছে। যখন এই মহাসড়কে ওই যানগুলো চলছে তখন কিন্তু দুর্ঘটনার শিকার হচ্ছে, এবং তার দায় কিন্তু আলটিমেটলি পরে যা পড়ছে কিন্তু সে আবার আইন শৃঙ্খলা বাহিনীর। এই যে আমরা অবৈধ যান বলছি, কিন্তু এই নসিমন ভটভটি যেগুলো আমরা বলছি স্থানীয়ভাবে,
কৃষিপণ্য আনা নেওয়ার ক্ষেত্রে তো এরা একটা ভূমিকাও রাখছে, তাহলে উপায়টি কি? দেখেন, আমি কিন্তু কৃষিপণ্য অবশ্যই নিয়ে আসতে হবে, কারণ আমাদের যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র আছে সেটি নিশ্চয়ই আসবে, কিন্তু তার জন্য কিন্তু আমাদের যথাযথ যান কিন্তু ব্যবহার করতে হবে। সেই ক্ষেত্রে কোনোভাবেই কিন্তু ওই যে নসিমন করিমন ভটভটি এটি কিন্তু বৈধ কোনো যান না। তার জন্য আমাদের যে ট্রাক আছে, আমাদের যে মিনি ট্রাকগুলো আছে, সেগুলোকে কিন্তু আমরা ইউজ করতে পারি, এবং এটি ইউজ করার ক্ষেত্রে যে চালকরা আছে সেই চালক কিন্তু ওই সড়ক আইন মোতাবেক যদি সেটি চালায়, তাহলে কিন্তু আমি মনে করি, এটি আমার পার্সোনাল ভিউর জায়গা থেকে বলছি, তাহলে কিন্তু এই যে দুর্ঘটনার হার এটি কিন্তু কমিয়ে আনা সম্ভব। এটি রাতারাতি কমানো যাবে না। কমানোর ক্ষেত্রে আমাদেরকে সমন্বিত উদ্যোগ, সমন্বিত প্রচেষ্টা দরকার, যে সকলেই যদি আমরা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হই। ধন্যবাদ সুব্রত পাল আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তন্ময়, আমরা কথা বলছিলাম সুশাসন বিশ্লেষক সুব্রত পাল। তিনি যেটি বলছেন, শুধু আইন প্রয়োগ করলে হবে না, সাধারণ মানুষকে সচেতন হতে হবে যাতে অবৈধ যানবাহনগুলি মহাসড়কে উঠে আসতে না পারে, তাহলে হয়তো কমতে পারে এই মৃত্যুর মিছিল। এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। তন্ময়, ফিরছি স্টুডিওতে আপনার কাছে। কাজী শাহেদ, আপনাকে ধন্যবাদ। আমরাও সেই প্রত্যাশা করি সড়কের মৃত্যুর মিছিল আমাদের কারো কাছেই কখনোই কাম্য নয়। এই মুহূর্তে ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী এসেছেন ইস্ট ওয়েস্ট মিডিয়ার অন্যতম প্রতিষ্ঠান নিউজ 24 পরিদর্শন করতে। সহকর্মী লাকমিনা জেসমিন সোমার মাধ্যমে যুক্ত হচ্ছে সে আয়োজনে। সোমা, বিস্তারিত জানতে চাই আপনার কাছে। তন্ময়, আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে কিন্তু ঢাকায় ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী তিনি আমাদের ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নিউজ 24 এসেছেন পরিদর্শনে। আমি একটু সরাসরি তার সাথে কথা বলতে চাই। হাই কমিশনার, ভেরি ওয়েলকাম টু আওয়ার নিউজ রুম। ফার্স্ট আই would like to know from you that it has been a month and a half you have come to Bangladesh. So how do you like our Bengal, Golden Bengal? It's truly Sonar Bangla. I'm delighted to be here in Bangladesh. You can see why Gurudev, Kobi Guru, as you call him, Tagore, said. You call him Kobi Guru Tagore, we call him Gurudev Tagore. Had set all his poetry and all his beautiful lyrical paintings also in Sonar Bangla. You can see it's beautiful, it's warm, the people are wonderfully hospitable, too hospitable, basic keche. But it's a delight to be here. To be the Indian High Commissioner in Bangladesh is the highlight of my career. It is said that the relations between Bangladesh and India has been reached a unique height during the tenure of Prime Minister Sheikh Hasina and Prime Minister Modi. So how do you rate or evaluate this relationship currently? Well, no less than the two prime ministers have said that, so who am I to evaluate what they've said? But absolutely, I think people can see where we are today is, as our leadership says, a Shonali Adhyay. We are truly at the highest phase since the greatly tragic assassination of Bangabandhu. And I think it's important, in the spirit of India-Bangladesh friendship, in the spirit of the great Bangabandhu, to take the relationship even beyond that. So that is our effort now. Yeah, so Prime Minister Sheikh Hasina and Prime Minister Modi is going to meet virtually on December 17th. So would you tell us something about the issues that can be discussed in that meeting? Well, look, I can't yet announce the date. That, of course, the two foreign officers will do once everything is finally finalized. This is, of course, leadership at the highest level. But you can be sure when two close friends meet, the closest friends meet, essentially we will discuss everything that both sides want to discuss, but the most important thing we will discuss is how to take our partnership further forward in the 50th anniversary of Bangladesh's liberation. You have talked about vaccine, but many people are raising question about the price. So would you respond about that? Well, look, like you, we are also a price-sensitive country. You can be pretty sure that whatever we produce in India will have to be affordable. So we will certainly be conscious of pricing of vaccines, because it is essential for our own people to make sure that vaccines are affordable. One more thing, Bangladesh believes that China and India can do something to start repatriation of Rohingyas. So if really India truly wants to repatriate that or Rohingyas or resolve this crisis, so India can do it. Do you believe so? Well, look, I'm grateful for your confidence that we can solve the problem on our own, but fundamentally this is not a problem that is in... Especially to convince Myanmar. We are working very hard. The only difference is that we don't do this publicly. We are working very hard because we are neighbors of both Bangladesh and Myanmar. We are the only ones that are land neighbors of both countries. We are also very clear that this is a problem that cannot be left to fester forever.
It is a huge drain on Bangladesh's resources. It is a huge challenge for Bangladesh's society and economy, and we will do our best as effectively, and we believe effectively means to do it in a way that persuades and helps resolve the problem. So that we will continue to do. Thank you, Excellency. Thank you so much and good wishes for your new venture. তন্ময় শুনছিলেন যে এখানে হাই কমিশনার তিনি এসেছিলেন এখানে নিউজ 24 এর নিউজ রুমে এবং একই সাথে এখানে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের এবং বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সহ এখানকার ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন এবং তারা তার সাথে এই পরিদর্শন করছেন। বাংলাদেশ এবং ইন্ডিয়ার সম্পর্ক কিভাবে আরও এগিয়ে নেওয়া যায় সেই বিষয়ে কিন্তু কথা বলছিলেন ভারতের নতুন হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ নিউজ রুম থেকে। সোমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী এসেছিলেন নিউজ 24 পরিদর্শনে। আমরা যুক্ত হচ্ছিলাম আমাদের সহকর্মী লাকমিনা জেসমিন সোমার মাধ্যমে সেখানে সর্বশেষ খবর জানবার জন্য। এখন আলোর মুখ দেখেনি চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক 4 লেনের উন্নতিকরণ প্রকল্প। এই মহাসড়কের প্রধান অন্তরায় অসংখ্য বাঁক। মৃত্যুফাঁদে পরিণত হওয়া বাঁকগুলো কাটিয়ে কিভাবে এটিকে গতিশীল করা যায় তা নিয়ে চলতি বছরের প্রথম দিকে শুরু হয় বুয়েটের সমীক্ষা। তবে 9 মাসের সমীক্ষা শেষ না হওয়ায় কাজ শুরু হয়নি এই 4 লেন প্রকল্পের কাজ। এতে হতাশ সুশীল সমাজের প্রতিনিধিরা। নয়ন বুরাজয়ের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দৈর্ঘ্য 155 কিলোমিটার। 2 লেনের মহাসড়কটি মাত্র 24 ফুটের। এই মহাসড়কে রয়েছে অসংখ্য বাঁক। এক একটি বাঁক যেন মৃত্যু ফাঁদ। একটু অসতর্ক হলেই ঘটে দুর্ঘটনা। দুর্ঘটনা এড়াতে গেল 2017 সালের 6 মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে এই মহাসড়কটি 4 লেনে উন্নীত করার ঘোষণা দেন। এরই প্রেক্ষিতে প্রকল্প তৈরি করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। এই মহাসড়কের বাঁকগুলো সরিয়ে রাস্তাটিকে গতিশীল করার ক্ষেত্রে কী ধরনের পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে সমীক্ষা করছে বুয়েটের বিশেষজ্ঞ দল। তবে 9 মাসেও বুয়েটের সমীক্ষা শেষ না হওয়ায় কাজ শুরু হয়নি এ 4 লেন প্রকল্পের। এই সড়কটা আমরা 2017 সালে 12,000 কোটি টাকার একটা প্রকল্প দিয়েছিলাম 4 লেন করার জন্য। আমাদের পিপিপি অথরিটি এটা বুয়েটকে ট্রানজেকশনারি অ্যাডভাইজার নিয়োগ করছেন। ওই গবেষণার কাজটা চলতেছে। 4 লেন প্রকল্পের দ্রুত বাস্তবায়ন চান সুশীল সমাজের প্রতিনিধিরা। একটা আধুনিক রোড করার ক্ষেত্রে যে নিয়ম পরিকল্পনা সেটা এভাবে করে 4 লেনটা করার জন্য এটা অতি সত্বর কাজ শুরু করার জন্য আমরা নাগরিকদের পক্ষ থেকে দাবি জানাচ্ছি। যাত্রী এবং চালকরা বলছেন পুরো কক্সবাজার সড়ক 4 লেনে উন্নতিকরণ করা হলে কমবে দুর্ঘটনা। এছাড়া 2 ঘন্টায় যাওয়া যাবে চট্টগ্রাম থেকে কক্সবাজারে। আমাদের আসা যাওয়া খুব কষ্ট হয়। এখন যদি রোডটা যদি সংস্কার হয় আমাদের আসা যাওয়াটা সুবিধা হয়। 4 লেন হলে আমাদের নিরাপত্তা হবে, যাত্রীরও নিরাপত্তা হবে। হাইওয়ে পুলিশের তথ্য মতে চলতি বছরের নভেম্বরের 18 তারিখ পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে দুর্ঘটনা ঘটেছে 100-রও বেশি। ডেস্ক রিপোর্ট নিউজ 24। সিলেটে এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি বিদ্যুৎ সরবরাহ। 31 ঘন্টা পর বুধবার সন্ধ্যায় নগরীর কিছু এলাকায় সংযোগ ফিরলেও এখনো বিদ্যুৎহীন কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রের 25% এলাকা। ফলে 48 ঘন্টার বেশি সময় ধরে বিদ্যুৎ সেবা থেকে বঞ্চিত প্রায় 70,000-এর বেশি গ্রাহক। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পানির জন্য হাহাকার তীব্র হচ্ছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের প্রধান প্রকৌশলী খন্দকার মোকাম্মেল হোসেন জানিয়েছেন, আগুনে কুমারগাঁও বিদ্যুৎ উপকেন্দ্রে যেসব যন্ত্রপাতি পড়ে গেছে সেগুলো নতুন করে সংযোজন করা হয়েছে। ছাত্রদল ও যুবদলকে আরো গতিশীল করার উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি। এই লক্ষ্যে সংগঠন দুটির তৃণমূলকে ঢেলে সাজাতে চায় দলটি। শীর্ষ নেতারা বলছেন, এরই মধ্যে কেন্দ্রের নির্দেশে অঙ্গ সংগঠনগুলোর নতুন কমিটি গঠনের মধ্যে দিয়ে দল গঠনের কার্যক্রম শুরু হয়েছে। আগামী 3 মাসের মধ্যে নতুন কমিটি আসতে পারে বলেও জানায় তারা। ময়মনসিংহের মুক্তাগাছায় ব্যক্তি উদ্যোগে চা বাগান গড়ে তুলেছেন আবুল হাসিম নামে এক ব্যক্তি। 15 মাস বয়সের চারা এখন পাতা গজিয়েছে। 1 থেকে 2 মাসের মধ্যেই পাতা তোলা যাবে বাগান থেকে। আবুল হাসিম জানান, পরীক্ষামূলকভাবে করলেও ভবিষ্যতে বৃহৎ এলাকা জুড়ে চা বাগান করার ইচ্ছা রয়েছে তার। এতে অঞ্চলে বাণিজ্যিকভাবে চা চাষের উজ্জ্বল সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। গাজীপুরের কাপাসিয়ায় রেশম চাষে স্বাবলম্বী হচ্ছেন অনেক নারী। একজনের দেখা দেখি অন্য নারীরাও এগিয়ে আসছেন রেশম চাষে। গ্রামীণ নারীদের স্বাবলম্বী করতে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশের রেশম বোর্ড। রেশমের গুটি উৎপাদনে প্রয়োজনীয় সরঞ্জাম বিতরণের পাশাপাশি সরকারি জায়গায় তুঁত গাছ রোপণ করেছে প্রতিষ্ঠানটি। দেয়া হচ্ছে প্রয়োজনীয় পরামর্শ। দর্শক, শেষ করছে এখনকার নিউজ 24 দেশ সংবাদ। সঙ্গে থাকবার জন্য এতক্ষণ ধন্যবাদ সবাইকে।